पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। রাত ৯টা। তে ইয়ঞ্জনের সাথে বসে আছে। জেহব কতবার বলেছে ইয়ঞ্জনের সাথে চলে যেতে, কিন্তু তে কিছুতেই রাজি হয়নি। মূলত তাকে সেখান থেকে এক পাও নড়াতে সক্ষম হয়নি কেউ। সে তার চাচুকে দেখবে, তারপরই বাড়ি যাবে, না হলে শান্তি পাবে না। কিছু বললেই কাঁদছে। মেয়েটা জেদি হলেও বুক ভরা ভালোবাসা। জেহব একবার বাবার কাছে আসছে, একবার ভাইয়ের কাছে। লিমিনহ এসেছে আরো অনেকক্ষণ আগে। বুক তার ভার হয়ে যাচ্ছে এত কিছু সহ্য করতে গিয়ে। একদিকে ভাই তো অন্যদিকে ভাতিজা। স্ট্রং ডিআইজি সাহেবও ভেঙে পড়েছেন। তেকে এখনো কিছু জানানো হয়নি। এতক্ষণ পর হঠাৎ তের মস্তিষ্কে জাঙ্কুকের কথা এলো। সেই সকালের পর আর দেখেনি। এদিকে চাচুর কথা চিন্তা করতে করতে জাঙ্কুকের কথা মাথায় আসেনি। সে কই, তাকে কি বাবার কথা জানানো হয়নি? এখন রাত হয়ে গেছে, তো পরীক্ষা তো 4:30টার দিকে শেষ হয়ে যায়, তো এখনো বাবাকে দেখতে এলো না। তের খুবই অদ্ভুত ফিল হলো। এরপর আবার ভাইদের লুকিয়ে চুপিয়ে এখান থেকে বারবার কোথায় যেন যাচ্ছে, সেসবও মস্তিষ্কে এলো। সে তো চাচুর জন্য কিছুই খেয়াল করেনি। জাঙ্কুক কই তবে? সাথে সাথে পাশ ফিরিয়ে ইয়ঞ্জনকে জিজ্ঞাসা করে উঠলো, বুবু তোমাদের দেবর কই? সে তো এখনো এলো না। চাচুর কথা কি জানানো হয়নি? বাড়িতে গেলে তো সবই জানবে, তো এখনো এলো না কেন? ইয়ঞ্জন এবার তের দিকে অসহায় হয়ে তাকালো। তে কি বলবে কি বলবে না ভাবছে। এমনিতেও জানতে পারবে, তার উপর এখন সে বুঝে গেছে জাঙ্কুক একবারও আসেনি এখানে। হাজারটা প্রশ্ন তো করবেই, সাথে ফোন করতে থাকবে। সেটা করলে সে পাবে না জাঙ্কুককে। তার থেকে সত্যিটা বলে দেয়া ভালো। ইয়ঞ্জন তেকে জড়িয়ে ধরলো, বড় বোনের মতন আগলে নিল, তারপর মাথায় হাত রাখলো। তের খুব অদ্ভুত লাগলো এসব। ইয়ঞ্জন বলল, এ বোন, পুরোটা শুনে রিয়েক্ট করি, আগেই ভেঙে পড়বি না। তের বুক জ্বলে উঠলো, ভেতর কেঁপে উঠলো ইয়ঞ্জনের কথা শুনে। কি এমন হয়েছে? জাঙ্কুক ঠিক আছে তো? তে কিছু বলতে নিবে ইয়ঞ্জন বলল, পরীক্ষা শেষে বাইকে গিয়ে চাচুর কথা শুনে সেখান থেকে বাইক নিয়ে তাড়াতাড়ি আসতে গিয়ে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জাঙ্কুকের। ব্যাস, আর কিছু বলতে দিল না ইয়ঞ্জনকে, আর না শুনলো নিজেই। অ্যাক্সিডেন্ট হয়েছে এতটুকুই যথেষ্ট। বজ্রহত নয়নে বজ্রহত কণ্ঠে বলে উঠলো, কি? ইয়ঞ্জন তাড়াতাড়ি করে বলে, আরে পুরো কথা তো শোন। না, আর কিছু শুনলো না। হাউমাউ করে কেঁদে উঠলো, দুই হাতে মুখ ঢেকে। গগন বিধারী কান্না তার। তার কান্নার রেশ শুনলে যে কেউ কেঁপে উঠবে, যে কারো বুকে লাগবে। হাউমাউ করে কেঁদেই চললো। ভাইয়েরা কেউ এখানে নেই, সবাই ডাক্তারের কাছে গেছে। ইয়ঞ্জন কত কথা বললো, একটাও কানে তুললো না। তুলবে কি করে? তার তো বুক ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। জাঙ্কুকের অ্যাক্সিডেন্ট হয়েছে এটুকু শুনে হাত পা অচল হয়ে উঠেছে, মস্তিষ্ক অচল হয়ে যাচ্ছে। একদিকে স্বামী, একদিকে শ্বশুর, সে কিভাবে সহ্য করবে? হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, বুবু, এই বুবু, নিয়ে চলো ওর কাছে, নিয়ে চলো, প্লিজ নিয়ে চলো। বুবু তোমার দোহাই লাগে, নিয়ে চলো, আমি দেখবো ওকে। ও বুবু, কেমন আছে ও? বলো, ঠিক আছে তো? কোথায় আছে ও? ইয়ঞ্জন এবার কেঁদে দিল, বলল, শান্ত হও সোনা, ঠিক আছে জাঙ্কুক, বেশি কিছু হয়নি, এখানে এই হাসপাতালেই আছে, শান্ত হ, তোর ভাইয়ারা এলে নিয়ে যাচ্ছে। কিছুতেই শান্ত হলো না, অস্থির হয়ে উঠলো সে। উঠে দাঁড়িয়ে এদিক থেকে ওদিকে হাঁটতে হাঁটতে প্রলাপ বকতে লাগলো। ইয়ঞ্জন তৎক্ষণাৎ সুবিনকে কল করে সব বলল। যে হোক সুবিন তড়িঘড়ি করে এলো। ঠিক এই জন্য জানাতে চায়নি বোনকে, আর চলে যেতে বলেছিল। এসে বোনকে আগলে নিয়ে জানালো জাঙ্কুক ঠিক আছে, এখানেই আছে, নিয়ে যাচ্ছে তাকে। তেকে একটু শান্ত করে যে হোক নিয়ে গেল জাঙ্কুকের কেবিনে। জাঙ্কুকের কেবিনের সামনে গিয়ে তের হাত পা কাঁপতে লাগলো। জিহপের সাথে ঢুকে দেখলো জাঙ্কুক শুয়ে আছে চোখ বন্ধ করে। পাশে ইয়নহো আর সুবিন বসে আছে চুপচাপ, কোনো কথা বলছে না। হয়তো জাঙ্কুককে ঘুমোতে বলা হয়েছে। জাঙ্কুককে ওই অবস্থায় দেখে আবার ডুকরে কেঁদে উঠলো দরজার মুখ থেকে। জিহপ এক হাতে জড়িয়ে ধরলো তেকে। কান্নার শব্দ পেয়ে জাঙ্কুক চোখ খুলে সাথে সাথে তাকালো। দেখলো তার আল্লাদি বউকে সারাদিন পর। কেঁদে চোখ মুখ আর ঠিক নেই, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। জিহপ বলল, তে সোনারে কাঁদিস না, দেখ ঠিক আছে জাঙ্কুক, অল্প লেগেছে। জাঙ্কুক শুনে হাসার চেষ্টা করলো। বউ তার কথা শুনে কি পরিমাণ কেঁদেছে বুঝতো তা। বলল, আমি ঠিক আছি তো। তে আরো কান্না শুরু করলো, কারণ জাঙ্কুকের কণ্ঠ ভাঙা ভাঙা, তা থেকে বোঝাই যাচ্ছে কতটা অসুস্থ সে। হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা। ইয়নহো উঠে এসে বলল, তে চুপ কর, যা কথা বল। বলেই জাঙ্কুককে বলল, থামা, আমরা বাইরে গেলাম। বলেই চলে গেল ওরা। ওরা গেলে জাঙ্কুক বলল, এই এদিকে আয়। বলে ভালো হাতটা বাড়িয়ে দিল, যেন কোনো বাচ্চাকে ডাকে। সে একটু দেরি করলো না, স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়লো। এতক্ষণ এই স্পর্শের আশা করছিল সে।
তে জাঙ্কুকের বুকে মুখ গুজে কাঁদলো অনেকক্ষণ। জাঙ্কুক থামালো না, কাঁদতে দিল। জানে সে হাজারো বললে হবে না, কাঁদবে। পাশে বেডে বসে জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে। তে কিছুক্ষণ কেঁদে বলল, ওরা কেউ কিছু জানতে দেয়নি আমায়। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জন্য জানাইনি। আমিও মানা করেছিলাম। বাবার জন্য তোর অবস্থা কি হতে পারে ধারণা ছিল আমার। তার উপর আমার আল্লাদি বউটাকে আর কষ্ট দিতে চাইনি। তে কাঁদতে লাগলো শক্ত করে ধরে। জাঙ্কুক বলল, আমি ঠিক আছি, আর কাঁদতে হবে না। শুনলো না সে, কেঁদেই চললো। এই আল্লাদি বউ। তে এবার কান্না থামিয়ে মাথা তুললো, বলল, আমার দুনিয়া ঘুরে গেছিল আপনার কথা শুনে। জাঙ্কুক অপলক তাকিয়ে রইলো। বেশি কিছু হয়নি, শুধু গিরাতে সমস্যা হয়েছে বেশি, এই জন্য হাঁটতে পারছি না। নয়তো পড়ে থাকতাম না আমি। বাবা আমার ওদিকে আছে, দেখতে পারছি না। পা এক্সরে করা হয়েছে আমার, রিপোর্ট আসলে জানা যাবে। তের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নিঃশব্দে কাঁদতে কাঁদতে বলল, চাচ্চুর কি হবে? আমার আর এসব ভালো লাগছে না। চাচ্চু কখন ঠিক হবে? আবার কখন আগের মতন কথা বলবে? আমাকে ডাকবে তে মা বলে? জাঙ্কুকের বুকটা ফেটে এলো, চোখটা জ্বলে উঠলো আবার। বাবার কি হবে কারো জানা নেই, আল্লাহকে ডাকছে শুধু। সে বলল, এই চাচ্চু আবার আগের মতো ঠিক হবে তো? ওরা বলেছে ব্রেন স্ট্রোক করেছেন, আমার ভয় হচ্ছে খুব। জাঙ্কুক কি বলবে বুঝলো না, একই চিন্তা তো তারও হচ্ছে। আল্লাহ এখন একমাত্র ভরসা। তেকে ফুপিয়ে কাঁদতে দেখে বলল, দরজাটা লাগিয়ে আয়, এসে পাশে শো, নয়তো পা মেলে বস। এতক্ষণ বসে থাকলে সমস্যা হবে। লাগবে না, ঠিক আছি আমি। বেশি কথা না বলে যা, এমনিতেই কোমরে সমস্যা আছে তোর। তে আর না করলো না, পাটা সত্যি মেলানো প্রয়োজন। তাই গিয়ে দরজাটা আটকালো, কিন্তু ছিটকানি দিল না। এসে জাঙ্কুকের পাশে শুয়ে পড়লো, বসলো না আর। তার একটু প্রশান্তি দরকার, কিছুই ভালো লাগছে না। আর সেটা এই বুকে এই মানুষটার কাছে পাবে, একমাত্র তার স্বামীর কাছেই পাবে। জাঙ্কুকের যে হাতটা ভালো সেই পাশে শুয়ে পড়েছে। কোলের মাঝে সাবধানে শুয়ে বুকে মুখ গুজে রাখলো। জাঙ্কুক কপালে চুমু আঁকলো। তে মুখ গুজে রেখেই বলল, ব্যথা করছে খুব? পায়ে করছিল, কিন্তু ইনজেকশন আর ওষুধ খেয়ে কমেছে এখন। আর কোথাও করছে না? মাথায় অল্প করছে, সবখানে ব্যথা, কিন্তু সব আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। আমার বাবার কষ্টটা বেশি। তে নীরবে চোখের পানি ফেলছে। মুখ তুলে জাঙ্কুকের ক্ষত হাতটা আলতো ধরে হাতের পিঠে ঠোঁট ছোঁয়ালো। উঁচু হয়ে কপালে চুমু আঁকলো, নিচু হয়ে বুকে চুমু আঁকলো। বলল, দেখো চাচ্চু ঠিক হয়ে যাবে। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে রইলো। তার এই আল্লাদি বউকে এক সময় বড় মনে হয়, এক সময় বাচ্চা মনে হয়। এই যে এতক্ষণ কান্না করা মেয়েটা তাকে এখন সান্ত্বনা দিচ্ছে, আদর দিয়ে ব্যথা নিরাময় করতে চাচ্ছে। জাঙ্কুককে তাকিয়ে থাকতে দেখে বলল, বাড়িতে যাব না আমি। যেতে হবে না। তে একটু খুশি হলো, তবে কষ্টের কাছে চাপা পড়লো। জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে গলার মাঝে মুখ গুজে ডুকরে উঠলো। জাঙ্কুক কিছু বলল না, শুধু মাথায় হাত বুলাতে থাকে। রাত 10টা পার হতে চললো। এখনো ডাক্তার নামজুনের সঠিক খবর দিতে পারলেন না। চিকিৎসা চালিয়ে যাচ্ছে, জ্ঞান এখনো ফেরেনি নামজুনের। সুবিন ইয়ুনজুনকে বাড়িতে দিয়ে যায়। ইয়ুনজুন এসে জাঙ্কুকের কথা শুধু তার শাশুড়িকে বলেছে, আর কাউকে বলেনি। আয়ুকেও না, তিনি এমনি একটু দুর্বল প্রকৃতির, এত কিছু শুনলে আরো ভেঙে পড়বে। আর জিনকে তো আরো আগেই জানালো না। স্বামী সন্তানের এই অবস্থা শুনলে তাকে আর বাঁচানো যাবে না। রাতে কারো চোখে ঘুম নেই, সবাই জেগে জেগে চোখের পানি ফেলছে। রাত 1টার দিকে তে কান্না করতে করতে জাঙ্কুকের হাতে ঘুমিয়ে যায়। তের ঘুম ভাঙলো 4টার দিকে, আজানের ধ্বনি কানে এসে। তাকিয়ে দেখলো জাঙ্কুকের বুকেই আছে সে। তড়িঘড়ি করে উঠতে গেল, কিন্তু বাহুতে চাপ পড়লো। সে সারা রাত এখানে এভাবে ছিল, জাঙ্কুক তো নড়তেও পায়নি বোধহয়। এই ভেবে তড়িঘড়ি করে উঠতে গেল, কিন্তু জাঙ্কুক আটকে দিল, বলল, শুয়ে থাক, আমি ঘুমোবো একটু। কে আর কিছু বললো না, শুয়ে স্বামীকে সঙ্গ দিল। এক হাতে জাঙ্কুকের চুল চালাতে লাগলো, কপালে চুমু আঁকলো, বলল, এতক্ষণ জেগেছিলে? হ্যাঁ। সকাল 8টার দিকে ডাক্তার নামজুনের রিপোর্ট দিলেন। জানালেন ব্রেন স্ট্রোক করার ফলে তার কিছু সমস্যা দেখা দিয়েছে। সেগুলো হলো, ওনার ডান সাইডটা অবশ হয়ে গেছে, অর্থাৎ প্যারালাইসিস। মস্তিষ্ক কিছুটা অচল হয়ে আছে, মানে আপনজনদের চিনতেও একটু সমস্যা হবে, আর কথা আটকে আটকে আসছে। রাতের অন্ধকার কেটে আলো ফুটেছে, কিন্তু জীবন বাড়ির অন্ধকার কাটেনি, আলো ফোটেনি। তারা অন্ধকারেই তলিয়ে রইল। এক একটা সদস্য এখন অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। ভোরের আলো ফুটতেই জিন আবার কান্না শুরু করেছে। তিনি হসপিটালে যাবেন, এই একটা কথাই শুধু বলে চলেছে। কেউ আটকাতে পারছে না তাকে। ইয়ুনজুন যখন জানিয়েছে চাচুর জ্ঞান ফিরেছে, সুস্থ আছে, এই কথা শোনার পর থেকে আরো অস্থির হয়ে উঠেছে সে। সকলে জিনের এই অবস্থা দেখে কেঁদে ফেলেছে। জিসু কাঁদতে কাঁদতে বলল, ও আম্মু একটু শান্ত হও, তোমার ছেলে
ছেলে আসবে, এসে নিয়ে যাবে। তুমি একা যেতে পারবে না, একটু শান্ত হও। কখন আসবে আমার ছেলে? কখন আসবে? আমার ছেলেরা কখন নিয়ে যাবে? যে হোক কখন আসবে? এত দেরি করছে কেন? জাঙ্কুক, জাঙ্কুক কই? আমার জাঙ্কুককে বলো আসতে। আমার যে হোক আসতে পারবে না, জাঙ্কুক তো পারবে আসতে। ওকে বলো এসে নিয়ে যেতে। জাঙ্কুককে বলো ওর মা ওর বাবাকে দেখবে, এক্ষুনি দেখবে। একই ভাবে বলে চললো কথাগুলো। ইয়ঞ্জন জাঙ্কুকের কথা শুনে ন্যান্সির দিকে তাকালো। এবার ন্যান্সি কেঁদে উঠলো শব্দ করে। কি অবস্থা তার জায়ের? ছেলের কথা শুনলে কি করবে এখন? এদিকে জায়কিরা শুনে সকলেই সকালে রওনা দিয়েছে। জায়কি জায়কির মা কেঁদে কেটে অস্থির। তারা জাঙ্কুক আর নামজুনের সব কথা জানে। সকাল 9টার দিকে হাসপাতালে সবাই হালকা পাতলা নাস্তা করে সকলে বসে আছে। বাড়িতে যাবার কারো সাহস হচ্ছে না। কি বলবে বাড়িতে গিয়ে? কোন মুখে বলবে সত্যিটা? সব শুনলে মাকে কি ঠিক রাখা যাবে? বাঁচানো কষ্ট হয়ে যাবে। তারা ছোট থেকে দেখে আসে তার মা বাবার বন্ডিং কতটা স্ট্রং। এসব শুনলে মায়ের অবস্থা কি হতে পারে এই ভেবে পাগল হয়ে যাচ্ছে জেহব। জাঙ্কুক ঘুমাচ্ছে, তাই কেউ এখনো তাকে ডাকেনি। তার শরীরের অবস্থাও সকলের চিন্তার কারণ। নামজনও ঘুমাচ্ছে, ওনার সাথে এখনো কেউ দেখা করার সুযোগ পায়নি। জাঙ্কুকেরও পায়ের এক্স-রে রিপোর্ট দিয়েছে। গিরার হাড়ে হালকা ফ্র্যাকচার হয়েছে। ডক্টর জানিয়েছে 1.5-2 মাস বেড রেস্ট থাকতে হবে। ব্যান্ডেজ করা হয়েছে পায়ে। জাঙ্কুক রিপোর্ট এখনো পায়নি। সবকিছু ভাইদের কাছেই জানিয়েছে ডাক্তাররা। সকাল 10টার দিকে জাঙ্কুকের ঘুম ভাঙলো। তে এতক্ষণ জেগেছিল। জাঙ্কুক ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল বলে ডাকেনি। জাঙ্কুক নড়ে চড়ে উঠে গলার মাছ থেকে চোখ তুলে তাকালো। মাথা তুলে তেকে দেখলো। তের চোখের কোণে পানি, বুঝলো কাঁদছিল। তেও তাকালো, ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞাসা করলো, শরীর কেমন লাগছে এখন? ব্যথা করছে আর? জাঙ্কুক তের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, না, ঠিক আছি আমি। ওঠো, অনেক বেলা হয়েছে, কিছু খেয়ে ওষুধ খাবে। বলতে বলতে তে উঠে বসলো। ভাইয়াদের ডাক, নার্স এসে সব ঠিক করে দিবে। কল দে ইয়নু ভাইয়াকে। নার্স কেন লাগবে? আমি আমার স্বামী সেবা করতে পারবো বলে নেমে পড়লো। ফোন নিয়ে কল দিল ইয়নহোকে। জাঙ্কুক তাকিয়ে রইলো। এখন তার বউয়ের দায়িত্ব পালনের দিন এসেছে। জাঙ্কুক এতদিন তার দায়িত্ব পালন করেছে, এখন তের পালা স্বামীর দায়িত্ব নেবার। তে কথা বলল, জাঙ্কুককে ফ্রেশ করাতে একা পারবে না, সাহায্য লাগবে। জাঙ্কুক ইয়নহো আর তের সাহায্যে নেমে হুইল চেয়ারে বসলো। তে এই দৃশ্য দেখে কেঁদে দিল। তার জলজ্যান্ত সচ্ছল স্বামী আজ হুইল চেয়ারে। এর থেকে বাজে দৃশ্য আর কি হতে পারে? জাঙ্কুক আর ইয়নহো বুঝলো কান্নার কারণ। ইয়নহো বোনকে এক হাতে জড়িয়ে নিয়ে আশ্বাস দিল, জানালো, তে কাঁদিস না, ডাক্তার রিপোর্ট দিয়েছে, জানিয়েছে 1.5-2 মাস রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তে জাঙ্কুককে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিল। জাঙ্কুক আসতেই ইয়নহো বলল, জাঙ্কুক ওষুধ খেয়ে নে। এরই মাঝে জেহব পেল জাঙ্কুকের অবস্থা জানতে। জাঙ্কুক তার বাবার কথা জিজ্ঞেস করায় জেহব আর কিছু লুকালো না। কিন্তু তে শুনে হাউমাউ করে কেঁদে উঠলো। তার চাচ্চু আর চলতে পারবে না, তাকে চিনতেও পারবে না, তে মা বলে ডাকতেও পারবে না। এর থেকে নিষ্ঠুর যন্ত্রণা আর কি হতে পারে? বাবার মৃত্যুতে সে ভেঙে পড়েছিল, বড় চাচ্চু আগলে রেখেছিল, দায়িত্ব নিয়ে নিজের ছেলের সাথে বিয়ে দিয়েছে কাছে রাখবেন বলে। আর আজ তার এ কি পরিণতি? তে সহ্য হলো না জেহবের কথাগুলো। কাঁদতে কাঁদতে শরীর ছেড়ে দিল, অজ্ঞান হয়ে গেল তে। কাল দুপুর থেকে এত কিছু শিকার হলো মেয়েটা, তবুই স্ট্রং ছিল। চাচুর মেজর স্ট্রোক শুনলো, স্বামীর অ্যাক্সিডেন্ট শুনলো, এবং তার নিজের চোখেও দেখলো। এখন চাচুর পরিণতি আর নিতে পারলো না। শরীর মন কোনোটাই না, পরেই প্রায় গিয়েছিল। কিন্তু ইয়নহো, জেহব, সুবিন 3 ভাই পড়তে দিল না। 3জনই আঁকড়ে ধরলো বোনকে। ভাই এখানে দাও ওকে, আর ডাক্তার ডাকো জলদি। জেহব কোলে তুলে জাঙ্কুকের পাশে শুয়ে দিল। জাঙ্কুক তেকে আগলে ধরলো, মুখে চাপড় দিয়ে দিয়ে ডাকতে লাগলো, তে, এই তে, তে শুনছিস? কোনো রেসপন্স নেই। সুবিনও ডাকলো, কিন্তু কাজ হলো না। পানি ছিটা দিল, তবুও হলো না। জাঙ্কুক ভাইদের বলল, ভাই উঠছে না তো। জেহব, সুবিন আশ্বাস দিল জাঙ্কুককে। কাকে ছেড়ে কাকে আশ্বাস দেবে? তেরি এখন এই অবস্থা হলো, না জানি মায়ের কি অবস্থা হয়। জাঙ্কুক তো অস্থির হয়ে উঠলো আরো। একে তো বুক জ্বলছে বাবার জন্য, এখন আবার বউ অজ্ঞান হলো। তার মাথায় এলো, মা শুনেছে এসব। তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো, ভাই আম্মুকে জানিয়েছো এসব? না, বাড়িতে বলার সাহস পাইনি। বাবার শরীরের অবস্থা বলেছি শুধু, কিন্তু আম্মু আসার জন্য অস্থির হয়ে গেছে। তোর কথাও জানে না, এসব আর নিতে পারবে না। আমার আম্মুকে আর বাঁচাতে পারবো না, কিভাবে সহ্য করবেন উনি? বলতে বলতে চোখের পানি ছেড়ে দিল জেহব। একটা স্ট্রং পুলিশ অফিসারও আর সহ্য করতে পারছে না। সুবিন ভাইকে আগলে ধরলো। জাঙ্কুক মায়ের কথা চিন্তা করে আরো ভেঙে পড়লো। ডাক্তার এসে তেকে চেক আপ করে জানালো অতিরিক্ত মানসিক চাপে দুর্বল হয়ে গেছে, চাইলে স্লাইন দিয়ে নিতে পারে। জাঙ্কুক দিতে বলল। ডাক্তার অন্য রুমে শিফট করতে বললে সে মানা করলো। না, এখানেই ব্যবস্থা করেন, এখানেই হবে।
ডক্টর মানলো, কিন্তু আলাদা বেড দিতে বললো। জাঙ্কুক সেটাও মানা করলো, একই বেডে হবে, তার বউকে কোথাও দেবে না, চোখের সামনে রাখবে। এমনিতেও হাঁটতে পারছে না, অন্য ঘরে দিলে দেখতেও যেতে পারবে না। ডাক্তার একটু অবাক হলো বটে, আজকাল এমন ভালোবাসা কি পাওয়া যায়? হয়তো চাইলেই বোধ হয় পাওয়া যায়, একজন স্বামী চাইলে সব হয়। তেকে ঘুমের ইনজেকশন দিয়ে স্লাইন দেওয়া হয়েছে। সব ঠিকঠাক করে দিয়ে জাঙ্কুকের কেবিন থেকে সকলে চলে গেল। দরজা আটকানো। জাঙ্কুক এর বুকে মাথা রেখে চোখের পানি এবার ছেড়ে দিল। এতক্ষণ নিজের কষ্টটা আটকে রেখেছিল, বাবার জন্য সে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো। বাবা তার শক্তি, বাবার জোরে এত দূর এসেছে, এত বড় হয়েছে, তবু ছেলেদের উপর কিছু চাপিয়ে দেয়নি, সব এক হাতে সামলেছে। বিয়ে দিয়েছে কিন্তু বইয়েরও দায়িত্ব নিতে দেয়নি, সবকিছু তিনিই সামলাতেন, সকলকে জ্ঞান দিতেন, দুই ছেলেকে আগলে রাখতেন, সব সময় সঠিক বুদ্ধি দিতেন। স্ট্রং পার্সোনালিটির জাঙ্কুকও বাবার করুণ অবস্থা দেখে ভেঙে পড়লো। কাঁদতে কাঁদতে তেকে জড়িয়ে ধরলো। কিচ্ছু ভালো লাগছে না, সবকিছু যেন স্বপ্ন হয়ে যাক, আবার আগের মতন হাসি খুশি হয়ে যাক সকলে। আল্লাহ আবার আগের মতো করে দিক সব। 12টার দিকে জায়কিরা এলো জীবন বাড়ি। জায়কি ইয়ঞ্জনকে ধরে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে বলে উঠলো, জাঙ্কুক ভাইয়া কেমন আছে? জাঙ্কুক ভাইয়ার এখন কি অবস্থা? যা শোনার শুনে নিল সকলে। জায়কিরা তো জানে না, জাঙ্কুকের কথা এখনো জানানো হয়নি। জায়কির মুখে সবটা শুনে সকলে কথা বলার ভাষা হারিয়ে ফেললো। জিন কাঁদতেও ভুলে গেলেন। জিসু শুনে বলল, জায়কি এসব কি বলছো? ইয়নহো ভাইয়া তো এইটাই বললো। এবার জিন হাউমাউ করে কেঁদে দিল। আল্লাহ তাকে এ কি বিপদে নিয়ে দাঁড় করালেন? এত কিছু মানবে কি করে? তার বুকের ধর্ম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তার বুক এবার আরো ভেঙে এলো, আর সহ্য করার ক্ষমতা হচ্ছে না তার। জিহো বাড়িতে এসে তার মাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে বাবার সাথে দেখা করিয়েছে। যদিও নামজুন জিনকে চিনতে পারেনি, এমনকি কাউকেই চিনতে পারেনি। নামজুনকে দেখে সকলে জাঙ্কুকের কেবিনের সামনে এলো। জিন দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে আর একটু শক্ত করে নিল। ভেঙে পড়লে চলবে না, তার বুকের ধন ফিরে এসেছে, এতেই শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ তাকে একেবারে নিঃস্ব করেননি, কিঞ্চিত হলেও আশার আলো রেখেছেন। দীর্ঘশ্বাস নিয়ে দরজা খুললেন তিনি, দেখলেন তে ঘুমিয়ে আছে। লাইনও প্রায় শেষের দিকে। জাঙ্কুক পাশে শুয়ে আছে চিত হয়ে, কপাল বরাবর ভালো হাতটা দিয়ে চোখ ঢেকে রেখেছে। আব্বু, আব্বু রে, আমার মানি, তুই ঠিক আছিস? কথাটা বলে চোখের পানি ছেড়ে দিলেন। এলো পাতারি চুমু খেলেন ছেলের সারা মুখে। জাঙ্কুক নির্বাক, একটা মা কি করে ছেলের এমন অবস্থা সহ্য করে? আজকের জন্য এতটুকুই। আজকের পার্টটা সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমি জানি অনেকেই রেগে আছো অনেকদিন পরে স্টোরি দেওয়াতে। চিন্তা করো না, এরপর শুধু এই স্টোরিটাই কন্টিনিউ করব।